এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শোনা, আমার কেন চলে গেলি? সবাইকে দেখা দিলি একটা বার, ভাইটার মুখটা মনে পড়লো না? এত অভিযোগ ছিল ভাইয়ের উপর, শেষবার একটু দেখতেও দিলি না। তুই নাই এটা যে মন মানতে চায় না। কেমনে সান্ত্বনা দেব রে বল? মনে আছে তোর ছোটবেলায় যখন হোঁচট খেয়ে হাত পা কেটে ফেলতি, তখন কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে এসে কতজনের নামে অভিযোগ করতি? ও ধাক্কা দিয়েছে, ও তোকে খেলতে নেয়নি। কিভাবে পারলি এত এত ব্যথা নিয়ে চুপচাপ সরে যেতে? দু চোখ থেকে অঝোর ধারা বইছে। দু হাতে মুছে আবারও বলতে শুরু করে, সোনা বাচ্চা আমার, কোথায় কোথায় ব্যথা লেগেছে? দেখা না ভাইকে, ভাইকে বেশি ব্যথা দিচ্ছে তাই রাগ করছিস? হলো ভাইকে, ভাই সব সরিয়ে দেবে। কথা বল না পাখি, একটু কথা বল, একটু সাড়া দে না। আমার ধমক দেব না তোকে, তোর সব কথা শুনবো। ছোট্ট মাটির ঘরটা থেকে কোনো সাড়া আসে না। মাশরাফি পাগলের মতো কাঁদতে থাকে। একসময় চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে, লুটিয়ে পড়ে কবরখানির উপরে। কত সময় ধরে সেখানে পড়েছিল তার হিসেব নেই। ভোরে যখন মোনার সাহেব নামাজের জন্য বের হয়, তখন দেখতে পায় তাকে। তারপর থেকে প্রায় সময় তাকে সেখানে পাওয়া যায়। সিরাত গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। এমন সময় সায়রা বেগম তার ঘরে প্রবেশ করে। সিরাত মাকে দেখে বলে, আম্মু তুমি কিছু বলবা? হ্যাঁ, কাল একবার সারহাকে নিয়ে হাসপাতালে যাবি? কেন আম্মু, ওর কি শরীর খারাপ লাগছে? উদ্বিগ্ন হয়ে ওঠে। না, তবে ওকে রাজশাহী নিয়ে যেতে চাচ্ছি, তাই একবার ডাক্তার দেখে আনলে ভালো হয়। কয়টা দিন আগে হসপিটাল থেকে আসলো, এই অবস্থায় অত দূর জার্নি করবে ও? সমস্যা হবে না, তোর আব্বুকে বললে গাড়ি পাঠাবে, তাতেই ধীরে সুস্থ হয়ে যাবে। কেন আম্মু, এখানে কি ওর কোনো সমস্যা হচ্ছে? তেমন কিছু না, ও থাকতে চাচ্ছে না। ও নাকি দম বন্ধ হয়ে আসছে এখানে। আচ্ছা, নাহিলের বাবা আসলে বলে দেখি। ও শুনলে তো রাগ করবে। না শুনে উপায় নেই আম্মু, নিজেরা নিজেরা পাকনামি করতে গিয়ে একটা বিপদ ঘটালে তখন কি হবে আম্মু? তুমি ওকে সারা দিন শুইয়ে না রেখে হুইল চেয়ারে বসিয়ে দিতে পারো। ও চাকা ঘুরিয়ে অন্তত ঘর ও ঘর করতে পারবে। একটানা শুয়ে থাকতে কার ভালো লাগে? ভয় লাগে যদি পড়ে যায়। কিছু করার নেই আম্মু, ওকে ওতে অভ্যস্ত হতে হবে। ওর হাঁটা চলার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তুমি মা, আমি বোন, আমরা সারা জীবন শুয়ে বসিয়ে ঘোরালেও অন্যটা একটা সময় বিরক্ত হয়ে যাবে। আমি চাই না আমার বোন কারো বিরক্তিকর কারণ হোক, এটা তোমাকেও বুঝতে হবে। দুজনের চোখেই ভেজা। কেউ যেন মানতে চাইছে না এই নিষ্ঠুর নিয়তি। ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা করেছে রনফদের গাড়িটা। সেদিন সিরাত কথা বলে রনফের সাথে। বিচক্ষণ রনফ প্রথম একটু দ্বিমত করলেও পরে চুপ থাকে। রাতের খাওয়ার শেষে সিরাত ও সায়রা বেগম কথা বলছিল বসার ঘরে। তখন রনফ যায় সারার কাছে। সারা তখন বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছিল, মুখে এক রাশ বিষণ্ণতার ছাপ। রনফ অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। রনফ একটা চেয়ার টেনে বসে বিছানার পাশে। রাতের খাবার খেয়েছো? জি ভাইয়া। ওষুধ খেয়েছো? হ্যাঁ। শুনলাম তুমি নাকি এখানে থাকতে চাইছো না। আসলে ভাইয়া, এখানে আটকা জায়গা আর ভালো লাগছে না। বাড়িতে তো খোলামেলা পরিবেশ। কিন্তু তোমার তো শরীর ভালো না, এই অবস্থায় অতদূর জার্নি করলে শরীর তো আরো খারাপ করবে। সারা কিছু বলে না, মাথা নিচু রেখে হাত মুচড়ায়। রনফ তা দেখে আর বলে, চাচি বলছিল তুমি নাকি ওষুধ খেতে চাও না। সারা মাথা নামিয়ে রেখে বলে, খাই তো, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না। এটা খুব খারাপ কথা। নিয়মিত ওষুধ না খেলে কি রোগ সারবে? প্রতিবার চেক আপে যখন রিপোর্ট একই রকম আসে তখন কি ভালো লাগে? সারা কিছু বলে না। তুমি যেতে চাও ঠিক আছে, তবে যদি পরবর্তী রিপোর্ট ভালো হয় তবেই, না হলে
এখানে এভাবেই থাকতে হবে, আর রিপোর্ট ভালো করতে হলে নিয়মিত ঔষধ খেতে হবে। সারা মাথা নাড়ে, মানে সে ওষুধ খাবে। পরদিন বিকালে সিরাত, সারা, রনাফ, নাহিল ঘুরতে যায় কাছে একটা পার্কে। ব্যস্ততার কারণে কারো সেভাবে বের হওয়া হয় না। অনেকদিন পর সারা খোলা আকাশে ঘুরতে এসে তার খুব ভালো লাগছে। খোলা আকাশ, মানুষজন, গাছপালা দেখতে পেয়ে ভীষণ খুশি। এই খুশি একটা জায়গায় এসে অপূর্ণ। যদি সে স্বাভাবিক থাকতো তাহলে অবশ্যই প্রতিটা রাইডে সে চড়তো। কোনটা বড়দের কোনটা বাচ্চাদের হিসাব করতো না। সেদিন তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে, ছবি তুলে, বিভিন্ন ধরনের খাবার খায়। সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসে। সারার মনটা ভীষণ ভালো আজ। এসে মায়ের সাথে জুড়ে দেয় আজকের ঘোরাঘুরির গল্প। সায়রা বেগমও মন দিয়ে শুনে সেসব। রাতে সিরাত সারাকে সবার সাথে খেতে টেবিলে নিয়ে আসে। এতদিন সায়রা বেগম ওকে রুমে খাওয়াতেন, না হলে সিরাত তার সাথে রুমে খেতে বসতো। খাওয়ার টেবিলে সারা, নাহিল আবারও পুরনো দিনের মতো খুনসুটি করলো। আজ আর সায়রা বেগম বকলেন না, বরং দু চোখ ভরে দেখলেন। আজ তার দুই মেয়ের মুখে হাসি। সিরাত আজ নিজ হাতে সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। আজ রান্না হয়েছে কলিজা ভুনা, ডাল চচ্চড়ি, মুরগির পাতলা ঝোল। সায়রা বেগম মেয়ের সংসারে আজ প্রথমবার রাঁধলেন। সবাই রাতের খাবার বেশ মজা করে খেয়েছে। খাওয়া দাওয়া শেষে বাসার ঘরে বসে আড্ডা দিচ্ছে সবাই। রনাফ নিজের ঘরে চলে গিয়েছে। আড্ডার নির্দিষ্ট কোনো প্রসঙ্গ নেই, সবই পুরনো দিনের আলাপ। এক পর্যায়ে চলে যায় রনাফের প্রথম বিয়ের ঘটনায়। সায়রা বেগম বলেন, যখন রওনাফ আর নাহিলের মায়ের সম্পর্কের কথা বড় ভাইজানের কানে যায়, তার তো সে কি রাগ, সে তো কোনোভাবেই মানবে না। ওইদিকে নাহিলের মায়ের বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ি থেকে। রওনাফও সে মেয়েকে ছাড়া বিয়ে করবে না। তখনই কাউকে কিছু না জানিয়ে মাত্র 22 বছর বয়সে বিয়ে করে নেয় নাহিলের মাকে। সারা বেশ উৎফুল্লতার সাথে জিজ্ঞেস করে, আম্মু, তখন আমি আর আব্বু কতটুকু ছিলাম? তোর বয়স 7 কি 8, আর সিরাতের 9 বা 10 এইরকম হবে। তারপর কি হলো? তারপর আর কি, কয়েক মাস যেতেই জানাজানি হয়ে যায়। বড় ভাইজান আর তোর আব্বু ঢাকায় আসে। তারপর সে কি ঝামেলা, মেয়ের বাড়ির লোকেরাও জেনে যায়। ততদিনে কেউ কাউকে মানতে চায় না, মানে না, কত ঝামেলা। এর মাঝে খবর আসে নাহিলের মা গর্ভবতী। কি আর করার, তখন তোর বাপ চাচারা মেনে নেয়। মেয়ের বাড়ি থেকে কোনোভাবেই মানে না। অল্প বয়সী বেকার ছেলের হাতে কেউ মেয়ে দিতে চায়, কিন্তু আমাদের রওনাপ তো লাখে একটা ছেলে, কত পরিশ্রম করে সংসারটা চালায়, স্ত্রী সেবা করে। নাহিলের মায়ের সাথে তখন প্রায় কথা হতো, খালি বলতো গর্ভবতী হওয়ার পর রওনাপ তাকে কোনো কাজেই হাত দিতে দেয় না। সকালে উঠে রান্না বাড়া সেরে খাইয়ে মেডিকেলে নিয়ে যেত। দুজনেই তখন মেডিকেলে পড়ে। আবার ক্লাস শেষে এসে সব কাজ সেরে বিকেলে একটা কোচিং সেন্টারে পড়াতো। সন্ধ্যার পর বাসায় বাসায় গিয়ে টিউশনি করাতো। বাপ চাচার উপর জেদ ধরে একটা টাকাও নিত না। হাড় ভাঙা পরিশ্রম করে সংসারটা টিকিয়ে রেখেছিল। এরপর নাহিল হলো। পড়ার চাপ, সংসার খরচ বেড়ে যায়। তখন এক প্রকার হিমশিম খেতে হয় ছেলেটা। তবুও কখনো কারো কাছে 2 পয়সা চায়নি, কখনো মুখে কষ্ট বা রাগের ছাপ দেখিনি। সব সময় হাসি খুশি থাকতো। কিন্তু শেষ পর্যন্ত কি হলো আল্লাহ জানে, দুজন আলাদা হয়ে গেল। এরপর দুজন আলাদা হয়ে গেল। ছেলেটাকে কত কষ্টে নিজের কাছে রাখলো। এরপর থেকেই হাসি খুশি ছেলেটা সবার থেকে দূরে চলে গেল। সিরাত এত সময় ধরে চুপ করে শুনে। হৃদয়ের কোনো কোণে হয়তো সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব হয়। মুখে অদ্ভুত এক গম্ভীরতায় ছেয়ে যায়, চোখে জ্বালা শুরু হয়। মা বোনকে ঘরে পাঠিয়ে নাহিলকেও পাঠিয়ে দেয় তার বাবার কাছে। নাহিল কোনো বাক্যবায় না করে চলে যায় নিজের ঘরে। রওনাফ ছেলেকে নিয়ে ঘুম পাড়ায়। অনেকক্ষণ হয়ে গেলেও যখন সিরাত আসে না,
তখন সে ঘরের বাইরে পা রাখে। দেখতে পায় বসার ঘরে চায়ের কাপ হাতে সিরাতকে। এগিয়ে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। সিরাতের কোনো হেলদোল নেই, সে নিজের ভাবনায় ব্যস্ত। রনাফ গিয়ে সিরাতের পাশ ঘেঁষে বসে। সিরাত পাশে কারো অস্তিত্ব টের পেয়েই একটু হকচকে যায়। ঘুরে তাকায় রনাফের দিকে। রনাফ তার হাতে চা দেখে বলে, এই রাতে চা নিয়ে বসেছো কেন? একটু মাথা ব্যথা করছিল তাই। চোখ মুখ তো লাল হয়ে গেছে, মাথা কি বেশি ব্যথা করছে? ঔষধ দিব? না, চা খেলেই ঠিক হয়ে যাবে। এই মাথা ব্যথা চাই কমবে না। কি নিয়ে টেনশন করছো এত? ওই তেমন কিছু না, সারাকে নিয়ে একটু চিন্তা হয় এই আর কি। রনাফ আচ্ছা বলে চুপ হয়ে যায়। সে দেখেছে তখন মেয়েটা ওইসব কথা শুনে কিভাবে অস্থির হয়ে উঠেছিল। তার চোখ অন্য কিছু বলছিল। রনাফ বসার ঘরে আসতে গিয়েও তাদের আলোচনা শুনে থেমে যায়। যদিও সায়রা বেগমের এমন কাজে সে বেশ অসন্তুষ্ট হয়, মা হয়ে কিভাবে তার স্বামীর আগের সংসারের গল্প মেয়ের কাছে করতে পারে। সেখানে নাহিলও ছিল, তবে সে আটকায় না। এত বছর পর সিরাতের মা তার সাথে একটু স্বাভাবিকভাবে কথা বলছে, এটাই অনেক। আরও একটা বিষয়ের জন্য সে আর আগায় না। দরজায় দাঁড়িয়ে এই পুরো দৃশ্য অবলোকন করে, মাথা নিচু রেখে বলে, সে আমার অতীত, তাকে ভেবে কষ্ট পাওয়ার কিছু নেই। তুমি আমার বর্তমান, আমার আমার ছেলে, সবটা ঘিরেই তুমি। সিরাত তার কথায় দ্বিতীয়বার চমকায়। সে কিভাবে এই কথা জানলো? সে কিছু বলে না। এতদিনে একবারও আমি নিজে থেকে কখনোই নাহিলের মায়ের কথা তোমার সামনে তুলিনি। টুকটাক যা এসেছে তা তোমার বিভিন্ন কথা প্রসঙ্গে, কারণ আমি কখনো চাইনি আমার অতীত তোমাকে কষ্ট দিক। আমার অতীত আমার বর্তমানকে নষ্ট করে। আমি তেমন কিছু ভাবছিলাম না। আমি জানি তুমি হয়তো মন থেকে এখনো স্বাভাবিক হতে পারছো না, তবে বাঙালি মেয়েরা স্বামীর সাথে অন্য নারীকে জড়িয়ে কোনো কথা হজম করতে পারে না। তুমিও একজন মেয়ে মানুষ, বাকিটা বুঝে নাও। এমন কিছু না। যাই হোক, তবে কখনো এটা নিয়ে কষ্ট পাবে না। তার সাথে আমার একটা রঙিন সংসার ছিল। আমি কখনো অস্বীকার করব না যে তার সাথে আমি খারাপ ছিলাম, তবে সে আমার অতীত। বর্তমানে তার কোনো ছাপ নেই আর আমি পড়তেও দেব না। তাকে আমার সন্তানের মা হিসেবে এখনো সম্মান করে আর সারা জীবন করব, কারণ তার জন্যই আজ আমি আমার ছেলেকে পেয়েছি। তবে প্রাক্তন হিসেবে তার প্রতি আমার কোনো অনুভূতি নেই, না ভালোবাসা, ঘৃণা বা রাগ। সে এক পর্যায়ে এসে থামে, আবারও বলতে শুরু করে, আমার বর্তমান ভবিষ্যৎ সবটা জুড়ে তোমার বসবাস। জানি না তুমি আমাকে কতটুকু অনুভব করো, তবে একজন সঙ্গী হিসেবে আমার তোমাকে নিয়ে যে অনুভূতি আছে তা অস্বীকার করব না। এখন তোমার মনে হতে পারে একটা সময় যাকে ভালোবাসতাম তাকে একবার মুছে কিভাবে অন্যজনকে জায়গা দিতে পারি। আসলে একেই বলে পুরুষ মানুষ। এদের মনে জায়গার অভাব নেই, তবে প্রত্যেকের জন্য জায়গাটা আলাদা আলাদা। রওনাফ আবারও থামে, এরপর বলে, তার প্রতি যে আমার অনুভূতি একদমই নেই তা ভুল। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল, হয়তো দিনে দিনে তা চাপা পড়েছে, তবে আমি নিশ্চিত তাকে দেখলে, তার কথা শুনলে আজও একটু হলেও আমার হৃদয়ে কাঁপন ধরাবে। সিরাত পুরো সময়টা মাথা নিচু করে রাখে, তার চোখ দুটো ছলছল করছে। সেভাবে বলে, মনে আছে একদিন আমাকে বলেছিলে আপনার প্রতি আমার সব ধরনের অধিকার আছে। আজ প্রথমবার সেই অধিকার চর্চা করতে চাই। সেই অধিকার থেকে একটা প্রশ্ন করি। রওনাফের কপালে কিঞ্চিত চিন্তার রেখা দেখা যায়, তবু কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, অবশ্যই। সিরাত এবার সরাসরি তাকায় রওনাফের দিকে, তাকে বলে, আমি যতদূর শুনেছি আপনাদের প্রেমের বিয়ে, তাহলে 4 বছরের মাথায় বিচ্ছেদ কেন হলো? রওনাফ ধারণা করেছিল সে একদিন না একদিন সিরাতের দিক থেকে এমন একটা প্রশ্নের মুখোমুখি হবে, তবে সে দিনটা যে আজই তা বুঝতে পারেনি। তবু নিজেকে সামলে বলে, বনিবনা হয়নি তাই। আপনার চোখ তো ভিন্ন কথা বলে। চোখের ভাষাও পড়তে শিখে গেছো, শুধু স্বামী বলে মানতে পারছো না। কে বললো মানতে পারছি না? এই তো বেশ সংসার করছি, 24 ঘন্টা একসাথে থাকছি।
একসাথে পাশাপাশি থাকলেই স্বামী স্ত্রী হয় না। তুমি আমি এত কাছে থেকেও দেখো কত দূরে, আমাদের কত অমিল। স্বামী স্ত্রী মানে কি শুধু এক ঘরে থাকা? আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন। কথা ঘোরাচ্ছি না, আসলে আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। সে এখন একজন পরনারী, তার সম্পর্কে আমার বলার কিছুই নেই। আপনি কিন্তু আমাকে অধিকার দিয়েছেন আমাকে প্রশ্ন করার। আমি আমার অধিকার থেকেই প্রশ্ন করছি। যেদিন মনে হবে আমি তোমার স্বামী হয়ে উঠতে পেরেছি, সেদিন আমার অতীত সম্পর্কে তোমার যা জানার আমি তোমাকে জানাবো। বর্তমানে তুমি আমি কেবল বন্ধু। বন্ধুর কাছে নিশ্চয়ই আমি আমার সন্তানের মায়ের দোষ বর্ণনা করব না। একটু থেমে আবার বলে, তবে এটুকু জেনে রাখো, তোমার স্বামী নির্দোষ ছিল। যা ঘটেছে তাতে আমি কেবল ভুক্তভোগী ছিলাম। আশা করি ভবিষ্যতে যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হও, তবে কখনো আমাকে ঘৃণার চোখে দেখো না, আমার উপর সন্দেহ রেখো না। তুমি অবিশ্বাস করলে আমার আর কোনো ভরসার জায়গা থাকবে না। রওনাফ উঠে চলে যায়, যেতে যেতে বলে, রাত অনেক হয়েছে, ঘুমাতে এসো। রওনাফ চলে যায়, সিরাতকে রেখে যায় অথৈ সাগরের মাঝে, যেখানে কোনো কুল কিনারা পাচ্ছে না সে। 15 দিনের মাথায় সায়রা ও সিরাত মিলে সারাকে নিয়ে হাসপাতালে যায়। সারা আজ ভীষণ চিন্তিত, যদি রিপোর্ট ভালো না আসে তবে সে রাজশাহী যেতে পারবে না। সে এই কদিন বেশ পরিশ্রম করেছে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। চেক আপ করা শেষে রিপোর্ট বিকালে রওনাফ যাওয়ার সময় নিয়ে যাবে। সারাকে বিকাল থেকে বেশ চিন্তিত দেখাচ্ছে। তার মধ্যে অদ্ভুত এক অস্থিরতা লক্ষ্য করেছে সায়রা বেগম। বেশ কয়েকবার অস্থিরতার কারণ জানতে চাইলেও সে বলে না তেমন কিছু। সন্ধ্যার পরপরই কলিং বেল বেজে ওঠে। সিরাত নিজের ঘরে পড়ছে। সায়রা বেগম রাতের জন্য খাবার গরম করছে। নাহিল ও সারা সিরাতের ফোন নিয়ে কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। কলিং বেলের শব্দে সারা উঠতে যায়, তখনই টের পায় সে আর আগের সারা নেই। এই সারার এক গ্লাস পানি এগিয়ে খাওয়ারও ক্ষমতা নেই। তাই নাহিলকে বলে, আব্বু যা তো একটু দেখ কে এসেছে। মিশু আর দিদা আছে, তারা খুলে দিবে। একটু যা বাপ, দেখে আয়। আমি পারলে কি তোকে বলতাম বল। ওহ সারা ফুফি, যাচ্ছি। নাহিল দৌড়ে যায় বসার ঘরের দিকে। দেখে দিদা আগে দরজা খুলে দিয়েছে, তার বাবা এসেছে। সে দৌড়ে গিয়ে তার কোমর জড়িয়ে ধরে। রওনাফ ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, কি করছিলে? পড়তে বসেছো? নাহিল একটু মুচড়ায়, বলে, বাবা আসলে বসতে যাচ্ছিলাম, কিন্তু মিশু পড়েছে দিদা রান্নাঘরে। সারা ফুফি একা একা ছিল, তাই তার সাথে গিয়েছিলাম। রওনাফের কপালে ভাঁজ পড়ে, বলে, তা ফুপির কাছেই তো বসতে পারতে বই নিয়ে। এখন মাম্মার পাশে গিয়ে পড়তে বসো, আর একদম তাকে বিরক্ত করবে না, সামনে পরীক্ষা আছে ওর। নাহিলকে কোলে নিয়ে ঘরে ঢুকে। সিরাত এক নাগারেই পড়ে যাচ্ছে, উপরের ছাদের দিকে চোখ বন্ধ রেখে। রওনাফ ছেলেকে নামিয়ে দেয়। নাহিল বিছানার উপর থেকে ব্যাগ আনতে গেলে এই সুযোগে রওনাফ এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত আগেই টের পেয়েছে ঘরে কেউ এসেছে, তবে তাকে যে এ সময়ে কেউ বিরক্ত করবে না সে নিশ্চিত। রওনাফ এগিয়ে গিয়ে সিরাতের কাছে যায়, ঝুঁকে তার কপালের মধ্যখানে অধর জোড়া ছুঁয়ায়। তার স্থায়িত্ব ছিল 1-2 সেকেন্ড, সাথে সাথে সরে আসে। অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় ঘাবড়ে যায় সিরাত। সাথে সাথে চোখ খুলে তাকায় ঘরে আশেপাশে নাহিল যে বিছানায় ছড়ানো ছিটানো বই গুছাচ্ছে, আর রওনাফ সে কাবার থেকে কাপড় বের করছে। যা বোঝার সে বুঝে নেয়। সে কিছু বলে না, আবারও পড়ায় মন দেয়। শিকদার বাড়িতে যেন আজ উৎসবের আমেজ লেগেছে। সকাল থেকে বাড়ির মেয়ে বউরা ব্যস্ত রান্না বান্নার কাজে। রাবেও এসেছে। অন্যদিকে মনিরা ও তার পরিবারকেও আসতে অনুরোধ করেছে আজমল শিকদার। মোনাওয়ার সাহেব জানিয়েছে তারা যাবে। আতিয়া গতকালই কাজের মানুষদের দিয়ে 2টি রুম পরিষ্কার করেছে। একটি রওনাফদের রুম, অন্যটা নিচে সরার জন্য। তার ঘর উপরে হলেও এই অবস্থায় বারবার উঠানো নামানো তার জন্যই কষ্টকর হবে, তাই নিচেই তার জন্য ঘর পরিষ্কার করা হয়েছে। দুপুরের পরপর রওনাফদের গাড়িটা এসে থামে শিকদার বাড়ির সামনে। প্রথমেই বেরিয়ে আসে রওনাফ, তারপর একে একে অন্যরা বের হয়। সবার শেষে বের করা হয় সারাকে।
বাড়িতে প্রবেশ করার পর দেখে ঘর ভর্তি লোকজন। সারা সিরাতের নানা বাড়ি থেকেও আত্মীয়রা এসেছে। ড্রয়িং রুমে কিছু সময় কথাবার্তা চলে। এরপর আজমল শিকদার যার যার রুমে যাওয়ার নির্দেশ দেন, কেননা সবাই ক্লান্ত। এসব আলোচনা পরে নিরিবিলিতে করা যাবে। সারাকে সায়রা বেগম নিস্তলার ঘরটায় নিয়ে যায়। সাথে আছে মিথিলা। দুই ননদকে বোনের মতো দেখে সে। সায়রাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে সে সারাকে পোশাক পাল্টাতে সাহায্য করে। পানি নিয়ে মুখ হাত পা মুছে দেয়। শীত বেশ ভালোই পড়েছে, তাই আর পানির সংস্পর্শে নেওয়ার রিস্ক নিল না। সব কাজ সেরে বিছানায় আধশোয়া করে বসিয়ে রেখে সে ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে তার অনেক কাজ রয়েছে। সারার এখন বিশ্রাম প্রয়োজন। সিরাত নাহিলকে সাথে নিয়ে ঘরে যায়। লাগেজ খুলে নাহিলের জামা কাপড় বের করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে তার এবং রনাফের কাপড়ও বের করে। আজ প্রথমবার সিরাত রনাফের দেওয়া সেই চাদরটা পরে। রনাফ এক প্রকার জোর করে পরিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বেনুনি খুলছে আর নিজের গায়ে জড়ানো শালটার দিকে চোখ বুলাচ্ছে। রনফ শিকদারের পছন্দ বরাবরই সুন্দর। কেনার সময় বলেছিল এটা তাকে মানাবে, ঠিক সেটাই হলো। সত্যি চাদরটা তাকে মানিয়েছে। ভেবেছিল জ্যাকেট, লং কোট, হুডি এসবের বাইরে সে কিছু পরেনি। হঠাৎ নতুন কিছুতে তাকে মানাবে না। তার ভাবনা চিন্তার মাঝে ঘরে প্রবেশ করে রনফ। সে বেশ ক্লান্ত। সারা পথ গাড়ি চালিয়ে এসেছে। শরীর যেন ভেঙে আসছে। সিরাত তার দিকে একবার ঘাড় ঘুরে তাকায়। ক্লান্তি যেন তার চোখে মুখে ধরা দিচ্ছে। আপনার কি শরীর খারাপ লাগছে? না, তেমন কিছু না, শুধু একটু ক্লান্ত লাগছে। যান তাহলে আপনি আগে গিয়ে ফ্রেশ হয়ে নিন। বিছানার উপর কাপড় বের করা আছে। রনফ মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে খানিকটা এলোমেলো পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। সিরাত পুরো সময়টা তার দিকে তাকিয়ে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে শরীরে কোনো সমস্যা হয়েছে। আর বলছে তেমন কিছু না। দুপুরে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। সিরাত আর ঘরে যায় না, সে যায় সারার ঘরে। সেখানে আগে থেকেই রিয়া, সিনান, নাহিল ছিল। তারা চারজন মিলে আজগুবি গল্প জুড়ে দিয়েছে। সেও যোগ দেয় তাদের সাথে। তাদের আড্ডার মাঝে সে হাজির হয় রাবেয়া ও মিথিলা। তাদের মধ্যে এখনো সেই ভুল বোঝাবুঝির র্যাশ রয়েছে, তাই কেউ কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলছে না। সিরাতি আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলে, কেননা যা হওয়ার তা হয়ে গেছে। এখন তা ধরে রেখে কি লাভ? তাতে তো আর কিছু পরিবর্তন হবে না। তাকে সহজভাবে কথা বলতে দেখে তারাও আস্তে আস্তে সহজ হয়ে যায়। বিকেলে মনিরা তার পরিবার নিয়ে আসে। মাশরাফিকেও ধরে বেঁধে নিয়ে আসে। সে কোনো মতেই আসতে চায়নি। এই পরিবারের মানুষগুলোর সাথে চোখ মেলাতে তার বড়ই কুণ্ঠাবোধ হয়, তাই তো হাসতে চায়নি। তবু বাবা মায়ের জোড়াজোড়িতে আসতে হয়েছে তাকে। মাশরাফির পায়ের অবস্থা আগের চেয়ে ভালো এখন। স্ক্র্যাচ ছাড়া হাঁটতে পারে, তবে পায়ে কিছুটা টান পড়ে। একটু কষ্ট হয়, তবে সে মানিয়ে নিয়েছে। সন্ধ্যার পর সবাই ছাদে আড্ডা দিচ্ছে। সেখানে উপস্থিত আছে বাড়ির সব ছেলে মেয়েরা, কেবল রনফ ছাড়া। সন্ধ্যার পর থেকে তার আর দেখা পাওয়া যায়নি। সে নিজের ঘরে আছে। অনেক দিন বাদে এভাবে আড্ডা দিচ্ছে তারা। এখানে সবচেয়ে বেশি মিস করছে যাকে, সে হলো মাহিরা। সারার মনটা এই কারণে বেশ ভার। মাহিরা আর সে সমবয়সী হওয়ায় দুজন সবসময় একসাথে থাকতো। আজ তার সুখী নেই, তাই এই আড্ডায় সে বড়ই উদাসীন। ইশতিয়াক সবাইকে তাড়া দিয়ে নিচে নিয়ে আসে রাতের খাবারের জন্য। রাত বেড়েছে, তার সাথে সাথে ঠান্ডার প্রকোপ বেড়েছে, তাই সবাইকে ডেকে নিয়ে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বড়রা এক জায়গায় হয়ে আলোচনায় বসেছে। আলোচনার বিষয়বস্তু হলো মাহিরা। তার মৃত্যুর পর মাশরাফি ও সারার অসুস্থতার কারণে মাহিরার উদ্দেশ্যে কিছু করা হয়নি। দেখ মনোয়ার, মিলাদ দেওয়া তো বেদায়াত, আর একজন মানুষের মৃত্যু তো সুখে কিছু নয়। সে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দাওয়াত করে আয়োজন করে খাওয়াবে। খাওয়াইও কোনো লাভ নেই, তার দোয়া তো দূরে, খাবারের সমালোচনাটাই বেশি করবে। যে ভাগে পায়নি, কোনো তরকারিতে লবণ বেশি কোনটা কম, এসব ধরে বেড়াবে। এর চেয়ে গরিব মিসকিন খাওয়ানোটাই উত্তম। এটা তুমি ঠিক বলেছ, তবে আমি ভাবছি শুধু না খায়ে কিছু দান করা উচিত। হ্যাঁ ভাইজান, আমি ভাবছি যদি কয়েকটা এতিমখানায়, হাফিজি মাদ্রাসায় খাওয়ানো যায়, সাথে তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া যায়,
তাহলে তাদেরও উপকার হবে, আর যতদিন সেগুলো ব্যবহার করে তারা উপকৃত হবে ততদিন আমার মেয়েটার জন্য দোয়া করবে। এটা ভালো বলছো। তাহলে এই কথাই থাকুক, বাকিটা ছেলেদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওরা গিয়ে দেখে আসলো মাদ্রাসাগুলোতে কি লাগবে না লাগবে, তাদের সাথে কথাও বলে আসবে না হয়। কি বলো মনোয়ার? ঠিকই বলেছেন ভাইজান, কাল তাহলে আপনি ওদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। যত দ্রুত পারা যায় কাজটা সেরে ফেলা দরকার। আচ্ছা, এবার যাও, যে যার ঘরে, রাত হয়েছে অনেক। তাদের আলোচনার সমাপ্তি ঘটে এখানেই। অন্যদিকে সিরাত বেশ রাত পর্যন্ত সারার ঘরে গল্প করে রাবেয়া, মিথিলা, আতিয়ার সঙ্গে। তাদের কথাবার্তার মূল বিষয় ছিল অ্যাক্সিডেন্ট। ব্যথিত মনে যে যার ঘরে চলে যায়। নাহিল আজ অনেকদিন পর তার দাদুর সাথে শুয়েছে। তার দাদা একটু রাগী হলেও তাকে অনেক ভালোবাসে। এই যে যত সময় জেগে থাকবে তত সময় তাকে অনেক গল্প শোনায়। তার বাবার ছোটবেলার গল্প, তার ছোটবেলার গল্প, বাড়ির সবার গল্প সে মোটামুটি শুনে ফেলেছে। গম্ভীর আজমল শিকদার যেন নাতির কাছে এলে বাচ্চা হয়ে যায়। দুজনে বেশ খুনসুটি করে। আজমল শিকদারের এই দিকটা হয়তো বাড়ির সকলেরই অজানা, কেবল নাহিলই জানে তা। সিরাত ঘরে এসে দেখে রনাফ মোটা একটা কম্বল মাথা থেকে পা পর্যন্ত টেনে কাত হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। সে একবার ভাবে একবার ডাক দেবে, আবার কি মনে করে আর ডাকে না। রাতের কাজ সেরে লাইট অফ করে বিছানায় উঠে আসে। কাবার থেকে আরেকটা পাতলা কম্বল এনে জোরে শুতে যাবে তখনই পাশ থেকে একটা জড়ানো কণ্ঠ ভেসে আসে। মাথাটা একটু টিপে দিবে? গলায় ছিল এক রাশ আকুতি। সিরাত তার কথা স্পষ্টভাবে বুঝল না। সে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি বলছেন? শরীর খারাপ লাগছে আপনার? সে তার মুখের উপর থেকে কম্বল সরিয়ে কপালে হাত ছোঁয়ায়, সাথে সাথে হাত সরিয়ে আনে। শরীর গরম, আগুন হয়ে আছে। দুপুরে তাকে দেখে সে কিছু হলেও আন্দাজ করেছিল। দুপুরে কোনো রকমে কয়টা খেয়ে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। সবার সাথে থেকে সিরাত ভুলে বসেছিল তার কথা। মনে মনে নিজেকে বেশ কয়েকটা গালি দিল। লোকটা তার কত খেয়াল রাখে, আর সে কি করলো? এই যে লোকটা রাতে খায়নি, দুপুর থেকে ঘর থেকে বের হয়নি, একবার তো একটু খোঁজও নিতে পারতো। রওনাফ আবার বলে, দাও না মাথাটা টিপে, খুব মাথা ব্যথা করছে। সিরাতের সদবেদ ফিরে পায়। সে তাড়াহুড়ো করে ঘুরে এগিয়ে যায় তার কাছে। প্রায় শরীর ছুঁই ছুঁই হয়ে পা মেলে বসে। হাত দুটো এগিয়ে নেয় মাথার দিকে, আলতো হাতে কপালের এক মাথা থেকে আরেক মাথা টিপে দিতে থাকে দুই হাতে। চুলগুলো একটু টেনে দাও। সিরাত এবার চুলগুলো টেনে দেয়, তবে বেশ আলতো ভাবে। ভাবে জ্বর হলে পুরো শরীর ব্যথা করে তার, তাই সবার হয়তো করে। এইভাবে আস্তে আস্তে টেনে দেয়। রওনাফ বেশ বিরক্ত হয় তার কাছে, বলে, চুল টানতে বলেছি, ঘুম পাড়াতে বলিনি। জোরে জোরে টানো। সিরাত এবার জোরে জোরে চুল টেনে দেয়। আরাম পেয়ে রওনাফ মাথার নিচের বালিশটা টেনে এনে সিরাতের কুলে রাখে এবং তাতে নিজের মাথাটা রাখে। সিরাত তার কাজে একটু চমকায়, তবে কিছু বলে না। সে তার কাজে অব্যাহত রাখে। বেশ কিছু সময় পর রওনাফের সাড়া পায় না, ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই পাশ থেকে আর একটা বালিশ নিয়ে পাশে রেখে রওনাফের মাথাটা আস্তে তুলে বিছানায় রাখতে যাবে, তখনই রওনাফ এক হাতে পেছন দিক থেকে সিরাতের কোমর জড়িয়ে ধরে। সিরাত কেঁপে ওঠে, মাথাটা ছেড়ে দেয়। এতে রওনাফ বেশ ব্যথাও পায়। মুখ থেকে উচ্চারিত হয় ব্যথাতুর একটু আওয়াজ। কোথায় যাচ্ছ? সিরাত আমতা করে বলে, একটু জলপট্টি দেবো ভাবছি, তাই পানি আর বাটি আনতে যাচ্ছিলাম। কোথাও যেও না, কাছেই থাকো। গভীর আবেগ মিশে এই কথাটা বলে সাথে ছিল এক রাশ অসহায়ত্ব। আপনার তো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, একটু জলপট্টি দিলে আরাম লাগবে। এভাবেও আমি বেশ আরাম পাচ্ছি। 5 মিনিট সময় দেন, আমি যাবো আর আসবো। রওনাফ যেন নাছুট বান্দা, মুখে বিরক্ত ফুটিয়ে বলে, না। সিরাত বারবার জোরাজুরি করাতে রওনাফ অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেয়। সিরাতের উঠে ঘরের বাইরে যায়। 5 থেকে 7 মিনিটের মাথায় বাটিতে পানি, একটা কাপড়, একটা প্লেটে খাবার নিয়ে হাজির হয় রুমে।
খাবার প্লেটটা পাশের ছোট টেবিলে রেখে রনফের এক পাশে বসে কাপড় ভিজে কপালে দেয়। বেশ অনেকটা সময় ধরে জল পড়তে দেয়। হঠাৎ করে এমন ভয়াবহ জ্বর বাঁধালেন কি করে? জানি না, হঠাৎই হয়ে গেল। এই জ্বর হঠাৎ করে আসেনি, পূর্ব পরিকল্পনা করে এসছে। শীত পড়ছে থেকে তো দেখলাম না একটা মোটা কাপড় পরতে, ফুল হাতার গেঞ্জি পরে ঘোরেন। এতে যে শুধু জ্বর আসছে এটা আপনার কপাল। যদি জ্বরের ভাই ব্রাদার সাথে নিয়ে আসতো তখন শিক্ষা হতো। কেন শুধু জ্বর এসেছে বলে কি তোমার কষ্ট হচ্ছে? ভাই ব্রাদার নিয়ে আসলে খুশি হতে। অবশ্যই হতাম, জ্বরে সপ্তাহদু পড়ে থাকলে যদি আপনার শিক্ষা হয়। সারাদিন ছেলের ওপর আমার ওপর একটা হুকুম জারি করেন, নিজের বেলায় 16 আনা মাফ। কেউ আপনার উপর হুকুম চালায় না বলেই আপনি নষ্ট হয়ে যাচ্ছেন। আমি নষ্ট হয়ে যাচ্ছি? অবাক হয়ে প্রশ্ন করে। তাছাড়া কি নিজের দিকে কোনো খেয়াল দেন? হ্যাঁ, যদি কারোর হুকুমে চলা লাগতো তাহলে আমার আর নাহিলের মতো সোজা হয়ে যেতেন। তুমি আছো তো, তুমি চালাও হুকুম, আমি বাধ্য স্বামীর ন্যায় সব মেনে নেব। মুচকি হেসে কথাটা বলে। এতে যেন সিরাত খানিকটা লজ্জা পেল। সে আর কথা বাড়ায় না, কপালে হাত দিয়ে দেখে কিছুটা সহনীয়। এবার সে কাপড় সরিয়ে বাটিতে রেখে খাবারের প্লেটটা হাতে নেয়। একটু উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসতে পারবেন? রনফ চোখ খুলে তার দিকে তাকায়, চোখগুলো বেশ লাল। খাবো না। অল্প এনেছি, খেয়ে নিন। খেয়ে ওষুধ খেলে দ্রুত সেরে উঠবেন। এই, মুখে কিছু ভালো লাগছে না, তিতা হয়ে আছে, রেখে এসো, খাবো না। বলে আবারও চোখ বুজে নেয়। আপনি না বললেন আমার কথা শুনবেন, তাহলে শুনছেন না কেন? আপনি চোখ বন্ধ রেখে বলে, তুমি কি কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছো? মানুষটা আসলেই নষ্ট। প্লেট রেখে ওয়াশরুমে চলে যায়, হাত ধুয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে এগিয়ে রনফের এক হাত ধরে টেনে বলে, ওঠেন, না হলে বড় চাচাকে ডেকে আনবো। তখন 2-4টা ঝাড়ি খেলে এমনিতেই খাবেন। রনফ তার টানাটানিতে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। সিরাতও তার সোজাসুজি সামনে বসে প্লেট নিয়ে ভাত মেখে মুখের সামনে ধরে। রনফ বোধহয় একটু অবাকই হলো। এত সময় ধরে মেয়েটার কাজকর্ম হজম করতে পারলেও এটা আশা করেনি। হাঁ করেন, নিচ্ছেন না কেন? রনফ আর কথা বাড়ায় না, চুপচাপ খেয়ে নেয়। খাওয়া শেষে মুখ ধুয়ে দেয়। প্লেট রেখে সে রনফের থেকে শুনে ওষুধ এগিয়ে দেয়। রনফ বিনা বাক্যে খেয়ে নেয়। রনফ শুয়ে পড়ে, সিরাতও লাইট অফ করে কম্বল টেনে শুয়ে পড়ে। দুজনে দুদিকে উল্টো ঘুরে শুয়ে আছে। রনফ ভাবে একটা সংসার এগিয়ে নিয়ে যেতে কি কেবল দুটো মানুষেরই ভালোবাসা বাধ্যতামূলক? তারা তো ভালো না বেশি বেশ আছে। এই যে একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে যাচ্ছে, দুজনের প্রতি দুজন দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে। এর চেয়ে বেশি কি প্রয়োজন? দায়িত্ব আর প্রয়োজন পূরণ হলেই তো সংসার সুন্দর। জীবনের এই জটিল সমস্যা সমাধান করতে করতে একটা সময় নিদ্রায় তলিয়ে যায় সে। পরদিন সকালে নাস্তা করে বসার ঘরে বসেছে আলোচনা সভা, আবার মত বিনিময় সভাও বলা যায়। সেখানে উপস্থিত আছে বাড়ির সকলে। ইতিমধ্যে সবাই জেনে গেছে কেন সকাল সকাল আজমল শিকদার সকলকে এখানে ডেকেছেন। নীরবতা ভাঙেন আজমল শিকদার। তিনি বলেন, তোমরা সবাই জানো তোমাদের কেন ডাকা হয়েছে এখানে। তবু আবারও বলি, আমি মনোয়ার ও আরাফাত ঠিক করেছি মাহিরের উদ্দেশ্যে এতিমখানার খাওয়াবো এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করব। এখন তোমরা কি বলো? ভাইজান, আপনারা যা ভেবেছেন তা নিঃসন্দেহে খুব ভালো, চমৎকার। তবে কি দেওয়া হবে বা কি খাওয়ানো হবে তা কি ঠিক করা হয়েছে? না, এর জন্যই সবাইকে ডাকা। তোমরা সবাই সবার মতামত জানাও, সবার মতামতের ভিত্তিতেই সব ঠিক করা হবে। আপু, আপনারা কিছু চিন্তা করেননি, আপনারা মুরব্বী মানুষ, এসব বিষয়ে জানাশোনা ভালো। আপনারা বলুন, যদি কিছু কম বেশি করতে হয় সেটা না হয় আমি বলবো। জি আব্বু, আমার সব অ্যারেঞ্জমেন্ট করে নেব, আপনারা বলুন। মনোর, তুমি বলো তোমার ভাবনা কি? আমি ভাবছি খাবার হিসেবে খিচুড়ি, মাংস, সাথে 2-3 ধরনের সবজি, দই মিষ্টি। খোপা, খিচুড়িটা তো সবাই পছন্দ করে না। এখন
যদি খিচুড়ি দেওয়া হয়, যারা খিচুড়ি খায় না তারা তো অভুক্ত থেকে যাবে, আর না হয় তাদের মনক্ষুণ্ণ হবে। তাহলে কি খিচুড়ি বাদ দেওয়া হবে? হ্যাঁ ভাইজান, ও ঠিকই বলেছে, সবাই তো আর খিচুড়ি খায় না। আরাফাত, তুই তাহলে খাবারের লিস্টটা করে ফেল। জি ভাইজান। আরাফাত শিকদার ঘর থেকে খাতা কলম নিয়ে লিস্ট করতে শুরু করেন। আর মাংস দেওয়া হবে কোনটা? গরু বা ছাগলের? খাসি দিলে কেমন হয়, সাথে মুরগি থাকতো। আশরাফি, কোথায় থাকো? আরাফাত, এটাই ফাইনাল। আর সবজি হিসেবে থাকবে পটল, আলু, বেগুন ভাজি, সাথে দই মিষ্টি। আব্বু, খাবারের হিসাব তো গেল, এখন কি কি দেওয়া হবে তা ঠিক করে নিলে হয় এখন। হ্যাঁ সেটাই। মনোয়ার, তুমি শুরু করো। ভাইজান, মনিরা বলেছিল ওখানে তো অনেক বাচ্চার কাপড় নেই, প্রয়োজনীয় জিনিস নেই, তো আমরা যদি সেসব বাচ্চাদের কাপড় সহ অন্যান্য সামরিক দেই তবে কেমন হয়? ভাবনা ভালো, তবে শুধু কাপড় আর টুকটাক জিনিস দেওয়াটা কেমন দেখায় না? আব্বু, আমি বলছিলাম যে এভাবে না দিয়ে যদি আমরা সেখানকার কিছু বাচ্চা যাদের বাবা মা কেউ নেই বা খুবই দরিদ্র তেমন কিছু বাচ্চার দায়িত্ব নেওয়া হয় তবে কেমন হয়? তাদের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব খরচই আমাদের পক্ষ থেকে বহন করা হবে। তোমরা চিন্তা ভাবনা চমৎকার, তবে মনোয়ার তুমি কি বলো? হ্যাঁ ভাইজান, এটা করলেই মনে হয় ভালো হবে। সাথে এখন আমরা যেখানে কম্বল, শীতের বস্ত্র দান করি। তবে এটাই কথা থাকলো, ইস্তিয়াক, তুই মাশরাফি, রৌনক, রামিমকে নিয়ে ইতিমখানার মাদ্রাসাগুলোতে খোঁজ নে। 2-1 দিনের মধ্যে একটা তালিকা করে ফেলো। এই ভাইজান, আমি বিকালেই ওদের নিয়ে বেরিয়ে পড়বো। আলোচনা এখানেই সমাপ্ত হয়। সেদিন বিকেলে ইশতিয়াক লুক লাগিয়ে শহরের বিভিন্ন মাদ্রাসায় খোঁজ খবর নেয়। পরদিন বাছাই করা মাদ্রাসাগুলোতে যায় তারা, সেখানকার শিক্ষকদের সাথে কথা বলে, ছাত্রদের তথ্য নিয়ে লিস্ট তৈরি করে নেয়। দিন ঠিক করেছে এই শুক্রবার। আজ মঙ্গলবার, রান্নার লুক থেকে শুরু করে বাজার করা সব করতে হবে। এই সকল দায়িত্ব এসে পড়েছে ইশতিয়াক, রামিম, রওনাফ ও মাশরাফির উপর। মাশরাফি অসুস্থ, তাই তাকে কাজে হাত দিতে দেয় না তেমন। তবু মাশরাফি জেদ করে তাদের সাথে তাল মিলিয়ে কাজ করে। তার বোনের উদ্দেশ্যে এই আয়োজন, সে ভাই হয়ে হাত লাগাবে না তা হয়। বোন তার উপর অভিমান করে চলে যেতেই পারে, সে তো বড় ভাই, সে তো মুখ ফিরিয়ে থাকতে পারে না। প্রথমে ঠিক করা হয় বাবুর্চি। তারা চায় সব আয়োজন নিজেরাই করবে। রান্নার আয়োজন হবে বাড়ির পেছন দিকে খোলা জায়গাটায়। 2 জন বাবুর্চি ঠিক করা হয়েছে। তারা লিস্ট মিলিয়ে বাজার করে সব প্রস্তুতি সেরে ফেলে বৃহস্পতিবারের মধ্যে। শুক্রবার ভোর থেকে শুরু হয় রান্নার আয়োজন। নামাজের আগে সব খাবার সেখানে পৌঁছাতে হবে। নামাজের পর খাবার পরিবেশন করা হবে। বাড়ির সকলে সকাল থেকে ব্যস্ত। সারা বলতে যে বাড়িতে একটা প্রাণী আছে সে খেয়াল কারণে সকালে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে শুয়েছিল। এরপর একটা লোক খুঁজে পাচ্ছে না যে তাকে একটু হুইল চেয়ারে বসিয়ে দেবে। বাইরে থেকে কথাবার্তার আওয়াজ শুনছে। বাড়ির বাইরে নাকি ছাগল জবাই করা হয়েছে। সে ঠিক থাকলে এতক্ষণে কতবার বাগানে গিয়ে ঢু মেরে আসতো, আর কত যে আম্মুর বকা খেত তার হিসেব নেই। আজ তার এই অবস্থার জন্য কিছুই পারছে না। আরাফাত শিকদার ও মনোয়ার সাহেব সব কিছুর তদারকি করছে। তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাশরাফি ঘর থেকে 2টা চেয়ার আনতে যায়। যাওয়ার পথে একবার উকি দেয় সারার ঘরে। মেয়েটা চুপচাপ আধশোয়া হয়ে বসে আছে, নজর ডান পাশের জানালার দিকে, মুখটা বেশ ভার। মাশরাফির খারাপ লাগে তা দেখে। মেয়েটা যদি আজ ঠিক থাকতো তবে কি এভাবে ঘরে আটকে বসে থাকতো? ঘর ময় ছুটে বেড়াতো। সে কি ভেবে এগিয়ে যায় ঘরের ভেতরে। বাগানে যাবি সারাহা? পরিচিত আওয়াজ পেয়ে ঘাড় ঘুরে তাকায় মাশরাফির দিকে। আজ অনেক দিন পর মাশরাফি ভাই তার সাথে কথা বলছে। ঢাকা থাকতে মাঝে মাঝে কল দিলেও একটা সময় কল দেওয়া বন্ধ করে দিয়েছে। মাশরাফি জবাব না পেয়ে আবার শুধায়, যাবি বাগানে? হ, কে নিয়ে যাবে? সেই থেকে ঘরে বসা, কেউ একটু এসে নামিও দিচ্ছে না। কত সময় এভাবে থাকা যায়? মাশরাফির একটু খারাপ লাগে। সে এগিয়ে আসে বিছানার কাছে, সারার দিকে ঝুঁকে বলে, ঘাড়ের উপর হাত রাখ, শক্ত করে ধরিস কিন্তু, না হলে পড়ে গিয়ে ব্যথা পাবি।
আপনারও তো পায়ে ব্যথা, আপনারই কষ্ট হবে। আপনি বরং কাউকে একটা ডেকে দিন। অতটাও ব্যথা নেই, তুই ভরসা করতে পারিস। ব্যথা পেতে দেবো না তোকে। কিন্তু ভাইয়া, কোনো চিন্তা না সারহা, যেতে চাইলে চল, না হলে আমি চলে যাচ্ছি, বাইরে অনেক কাজ পড়ে আছে। সারা আর কোনো কথা বাড়ায় না। সে এক হাতে মাশরাফির ঘাড় শক্ত করে চেপে ভর দেয়। মাশরাফি খুবই সাবধানতার সাথে তাকে হুইল চেয়ারে নামিয়ে দেয়। মাশরাফি হালকা হেসে বলে, দেখলি নামিয়ে দিলাম তোকে। সারাও তার দিকে তাকিয়ে হেসে দেয়। তোর গায়ে যে ওজন, তাতে আমি শয্যাশয়ী থাকি, তবুও তুলতে কষ্ট হবে না। চল তোকে বাগান থেকে ঘুরিয়ে আনি। মাশরাফি সারাকে নিয়ে বাগানের দিকে যায়। সারা দু চোখ ভরে দেখে সব আয়োজন। রান্নার কাজ শেষে এখন খাবারগুলো মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আজানের সময় হয়ে এসেছে। খাবার নিয়ে যাবে বাড়ির ছেলেরা, সাথে যাবে ইশতিয়াক, আজমল, মনোয়ার, আরাফাত, তারা পরে যাবে। তারা উপস্থিত থেকে খাবার পরিবেশন করবে। সিরাত বলে বলে নাহিলকে গোসলে পাঠিয়েছে। সে ছেলে এবং ছেলের বাবার কাপড় বের করছে কাবার থেকে। আজ শুক্রবার নামাজে যাবে, তাই পাঞ্জাবি বের করেছে। ছেলে তার এখানে এসে সাপের 5 পা দেখেছে। কোনো কথা একেবারে বলে শোনানো যায় না। যতক্ষণ না ঝাড়ি না খাবে ততক্ষণ কানে তোলে না। সেদিন তো রাতে ঘুমাতে যাওয়ার আগে রনাফের কাছে খেয়েছে সেই রকমের একটা ঝাড়ি। বাঘকে ধরে যে একটু কাঁদবে সে সুযোগও দেয়নি ছেলেটাকে। পরে সিরাতের কাছে সে কি কান্না জুড়ে দিয়েছিল। সে তো প্রথমে ভেবেছে মেরেছে, তখন একটু কষ্ট পেলেও পরে যখন শুনলো ঝাড়ি খেয়েছে তখন তার কান্না দেখে হাসি পাচ্ছিল। তবে তার সামনে হাসাটা ঠিক হবে না। রওনা হন্তদন্ত পায়ে ঘরে ঢুকে সিরাতকে চোখে পড়ে। সারাদিনে এই মহিলার টিকিটাও সে দেখেনি। আজ দেখবেও বা কি করে? সে ছিল সারাদিন বাইরে, আর তার বউ ছিল ঘরে। একটা বারের জন্য বাইরে আসেনি। সারাদিনে কি মনে পড়েনি যে তোমার একটা স্বামী আছে? তুমি একজন বিবাহিত নারী। হঠাৎ কারো আওয়াজে একটু ঘাবড়ে যায়। পরক্ষণেই সামনে না নিজেকে। রওনাফের প্রশ্নের জবাবে বলে, এমন মনে হওয়ার কারণ? যেভাবে এড়িয়ে এড়িয়ে চলছো তাতে দেখে তো মনে হয় না আমরা একে অপরকে চিনি। আচ্ছা, সমস্যা তাহলে এখানে। তা এখন পরিচিম মনে করাতে কি করতে হবে? তেমন কিছুই না, একটু জড়িয়ে টড়িয়ে ধরলেই বুঝে যাব যে তুমি ভোলনি। হঠাৎ এমন আবদারে সিরাত ভাবাজাকা খেয়ে যায়। এমন সময় এমন কথা সে আশা করেনি। কি হলো, শুনতে পাওনি? শুনেছি, তবে জবাব দিতে আগ্রহী না। তোমাকে তো ভালো ভেবেছিলাম। তুমি তো দেখছি চরম বেয়াদব। স্বামীর মুখের উপর এমন না করা, ছি। আমি কি বলছিলাম আমাকে ভালো ভাবেন? কথা না বাড়িয়ে ফ্যানের নিচে এসে বসেন। ঘেমে নিয়ে তো একাকার অবস্থা। নাহিল গোসলে গিয়েছে, ও বের হলেই আপনি যাবেন। আমার কথা না ভেবে নিজের কাজ করো। এখন সময় নেই, তাই তোমার কথার জবাবটা দিলাম না। রাতে আসতে দাও শুধু, তারপর দেখো। সিরাত তাকে খুব একটা পাত্তা দেয় না। সে ঘর থেকেই বেরিয়ে আসে। লোকটা দিন দিন কেমন হয়ে গেছে। আগে এমন ছিল না। আমি নাই বা কেন? বিয়ে করা স্ত্রী তার কাছে আদর আবদার তো থাকবেই। কতদিনই বা দূরত্ব বজায় রেখে চলবে। তবু সিরাত চেয়েও সহজ হতে পারছে না। বলে না, মেয়ে মানুষের লাজ বেশি, তেমনই হয়েছে তার ক্ষেত্রে। রনাফ কাছে আসলেই লজ্জা অস্বস্তি যেন ঘিরে ধরে তাকে। নাহিল বের হয়ে এসে বাবাকে বিছানার উপর টান টান হয়ে শুয়ে থাকতে দেখে গুটি গুটি পায়ে বিছানায় উঠে রনাফ সবই টের পাচ্ছে। ছেলে ভেবেছে সে ঘুমিয়ে পড়েছে। সে ঘুম নয়, ক্লান্তিতে শরীর ঝিমিয়ে পড়েছে কেবল। নাহিল বিছানায় উঠে সুজা রনাফের প্যাটের উপরে উঠে গলা জুড়িয়ে তার উপরে শুয়ে পড়ে। মাথায় গালে হাত বুলায়। রনাফু তার মাথায় হাত বুলিয়ে বলে, হঠাৎ এত আদর মতলব কি শুনি? বাবা আমি তোমার। ওইখানে যাওয়ার কথা বাদে যা খুশি বলো। প্লিজ বাবা। ওখানে অনেক মানুষ থাকবে বাবা, সেখানে গিয়ে কাজের মাঝে তোমার দিকে খেয়াল দিতে পারবো না। তুমি বাসায় সবার সাথে থাকো। মাম্মা আছে তো, ছোট দিদা থাকবে, তোমার কাকিয়া ফুপিরা আছে তো। বাবা আমি তো ছোট নেই, আর তাছাড়া ইয়াসও তো যাচ্ছে। কোনো কথা না নাহিল, পরে একদিন তোমাকে নিয়ে যাব।
নাহিল মন খারাপ করে রনফের বুকে মুখ গুজে পড়ে থাকে। রনফ বুঝতে পারে ছেলের মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। সেখানে নিয়ে গেলে সে কোনো কাজে মন দিতে পারবে না। নিয়ে যান না সাথে করে, ছেলেটা কেমন মন খারাপ করে আছে। আপনারা চলে গেলে সারা বেলা এভাবে মন খারাপ করেই বসে থাকবে। রনফ মাথা তুলে তাকায় তার দিকে। সিরাত পুনরায় বলে, ও কোনো দুষ্টুমি করবে না। নাহিল বাবার সাথে থাকবে, তাই না সোনা? নাহিল বাবার বুকে মুখ গুজে রেখে উপর নিচ মাথা নাড়ায়, মানে সিরাত যা বলেছে তা ঠিক। তুমি আর ওকে উস্কে দিও না, কিছু সময় পর এমনি ঠিক হয়ে যাবে। সিরাতের একটু রাগ হয়। সে বলে, এমন করছেন কেন? ও তো বলেছে ও আপনার সাথে সাথেই থাকবে। সবাই যাচ্ছে, ও একা একা বাড়ি থেকে কি করবে? তুমি বুঝতে পারছো না বিষয়টা। সিরাত এবার সত্যি রেগে যায়। এতবার করে বলছে নিলে কি সমস্যা? বাবা চাচারা রয়েছে, এত মানুষ মিলে একটা ছেলেকে রেখে রাখতে পারবে না? সে বিছানার দিকে ঝুঁকে নাহিলের হাত ধরে টেনে বলে, শোন আব্বু, তোর ওখানে যাওয়ার দরকার নেই। সবাই গেলে তুই আমি ঘুরতে যাব, উঠে আয়। সে ওঠে না। সে তার বাবার গলাটা আরও একটু শক্ত করে আঁকড়ে ধরে। তার মন ভীষণ খারাপ হয়েছে, তাই তো অভ্যাসগতভাবে বাবার বুকেই পড়ে রইল। ছেলে আর বউয়ের রাগ অভিমান দেখে রনক বাধ্য হয়ে রাজি হয়ে যায়। নাহিল যখনই শুনেছে তাকে নিয়ে যাবে, সে খুশিতে বাবাকে জাপটে ধরে মনে হয় শখানেক চুমু খেয়েছে। রনফের ঠোঁটে এক তৃপ্তির হাসি। অন্যদিকে সিরাতও মুগ্ধ নয়নে বাবা ছেলের এই আদুরে মুহূর্ত উপভোগ করে। জড়াজড়ি শেষ হলে এবার ওঠ বাপ, তোর বাবাকে গোসলে যেতে দে, নামাজে যেতে হবে তো। সিরাতের কথায় নাহিল রনফকে ছেড়ে উঠে পড়ে। ফটাফট পাঞ্জাবির টুপি পরে রেডি হয়ে নেয়। এদিকে রনফও গোসল করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানে খাবার পৌঁছে নামাজ শেষে সকল শিশুদের মাঝে খাবার পরিবেশন করে সকলে তৃপ্তি সহকারে খায়। মোনায়ের সাহেব চোখে জল নিয়ে সে দৃশ্য দেখে। অন্যদিকে মাশরাফি সে দৃশ্য দেখে কোথাও একটা চলে গিয়েছে। পুরো সময়ে তার আর তাকে কোথাও দেখা যায়নি। মাদ্রাসায় 4টা ফ্যান দেওয়া হয়েছে, সাথে কম্বল ও শীতবস্ত্র। সকল কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। 8টার মধ্যে সকলে বাড়ি ফিরলেও রওনা যায় অন্য কোথাও। সে একবারের বাগানের এক কোণে বসে আছে মাশরাফি। সামনেই পরিষ্কার একখানা কবর। এটার কারণ নয় সকলের আদরের মাহিরার। জানিস বাচ্চাগুলো কত তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। ওরা সবাই তোর জন্য দোয়া করবে। আমি সবাইকে বলেছি আমার বোনটার জন্য সবাই যেন দোয়া করে। আজ কতগুলো দিন হয়ে গেল তুই নাই। তোর কি একটু মনে পড়ে না আমাদের কথা? এমন অনেক কথা বলে সে, কিন্তু কোনো জবাব আসে না। হঠাৎই ঘাড়ে হাত রাখে কেউ। পেছনে ঘুরে দেখে ব্যক্তিটি রওনাফ। রওনাফকে এক নজর দেখে আবার ঘুরে বসে। রওনাফও তার পাশে ঘাসের উপর বসে। মাশরাফি তার দিকে না তাকিয়ে বলে, তুমি আবার আসতে গেলে কেন ভাইয়া? বাসায় চলো, সেই দুপুরের পর আসছিস, এখন বাজে কত খেয়াল আছে? আজ বাড়িতেই থাকবো ভাই, তুমি চাও? মায়ের খাবি একদম। তোকে না দেখে ফুপা কতবার জিজ্ঞাসা করেছে তোর কথা জানিস। এখানে তোকে এভাবে বসে থাকতে দেখে মাহিরার বুঝি খুব ভালো লাগছে। ও অভিমান করেছে ভাই, আমি তো ওর অভিমান ভাঙাতে বসেই আছি। ও আর নেই আমাদের মাঝে, এটা মানতে হবে তোকে। আর কে বলেছে ও তোর উপর অভিমান করে আছে? মাশরাফি ভেজা চোখে জবাব দেয়, এটাই তো মানতে পারছি না ভাইয়া। আমার ভুলে আমার ফুলটা চলে গেল। কত অভিযোগ, কত অভিমান করেছে তুমি জানো ভাই। ও আমাকে শেষবার ওকে একটু দেখতেও দেয়নি। ও কোনো অভিযোগ করেনি। ও শেষ সময় পর্যন্ত তোকে খুঁজেছে, বারবার বলেছে ভাইয়া যেন নিজেকে দোষারোপ না করে। এটা আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। ও তোকে দোষারোপ করতে নিষেধ করেছে, আর তুই ওর শেষ কথাটা অমান্য করে সমানে দোষ দিয়েই যাচ্ছিস নিজেকে। ও তো তোকে ভালোবাসে, ও কিভাবে তোর উপর অভিমান করে থাকবে? মাশরাফি একটা সময় ভেঙে পড়ে। রওনাফ 2 হাতে তাকে জড়িয়ে নেয়, বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। তখন রাত প্রায় 10টা। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রুমে আসে। এসে দেখে সিরাত পড়ছে। সিরাত তাকে দেখে বলে, এত রাত অবধি ছিলেন কোথায়? সবাই তো 8টার মধ্যে চলে এসছে। মাশরাফিদের বাড়ি গিয়েছিলাম ওকে আনার জন্য।
সিরাত তাকে আর কোনো প্রশ্ন করে না। রওনাফ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, কাপড়গুলো একটু বের করে রাখো তো। রওনাফ তার কথা শেষ করে ওয়াশরুমে ঢুকে। সিরাত তার জন্য একটা টি শার্ট ও ট্রাউজার বের করে সোফার উপরে রেখে দেয়। এগিয়ে এসে বিছানা ঠিক করতে রওনাফ হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। হাতে তার দুপুরে পরা পাঞ্জাবি, পরনে কেবল একটা সাদা ট্রাউজার। তার দৃষ্টি তার হালাল রমণীর দিকে। অন্য দিনের তুলনায় আজ চাহনি বেশ অন্যরকম। ধীর পায়ে এগোতে থাকে তার দিকে। 2 পা এগোতেই সিরাত ঘুরে যায় তার দিকে ঘোলাটে দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে আসতে দেখে সে বেশ ঘাবড়ে যায়। সেও পেছাতে শুরু করে বলে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন? ঘোরের মাঝে উত্তর দেয়, অসুস্থ অসুস্থ লাগছে। আপনি এগোচ্ছেন কেন? আপনাকে সুবিধার লাগছে না? মতলব কি আপনার? বুঝে নাও। পেছাতে পেছাতে বলে, উল্টাপাল্টা কিছু করার একদম চিন্তা মাথায় আনবেন না। কণ্ঠে কম্পন স্পষ্ট। আজ যা হবে সব উল্টাপাল্টাই হবে। সিরাত পেছাতে পেছাতে বিছানা ছুঁই হয়ে দাঁড়িয়ে আছে। আর 1 পা পেছালে সোজা বিছানায় পড়বে। রওনাফ ও তার মাঝের দূরত্ব কেবল 1 পায়ের। কাজটা আপনি ঠিক করছেন না। ঠিক বলের হিসাবটা না হয় বাকির খাতায় তুলে রাখো। এখন রাতের হিসাবটা সেরে নেই। না প্লিজ। মাত্র 1 পায়ের দূরত্বে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? দেখো আমি তোমার কত কাছে। কেবল তোমার মাঝে একটু উষ্ণতা চাই। তুমি আমাকে কেবল নমনীয় রূপেই পাবে। ফিরিয়ে দিও না। নিস্তব্ধ রাত। আশেপাশে সব শান্ত ও নীরব। শিকদার বাড়ির প্রতিটি প্রাণ হয়তো নিদ্রায় ঢুলে পড়েছে। কেবলমাত্র শব্দ আছে শিকদার বাড়ির বরপুত্র রওনাফের ঘরে। মুখ নিঃসৃত কোনো কথা নয়, কেবল নিঃশ্বাসের শব্দ। সিরাতের পা আর এগোয় না। তার হালকা নিঃশ্বাস ছন্দ হারিয়ে ফেলেছে। বিছানার কিনারে থমকে দাঁড়িয়ে আছে। রওনাফের উপস্থিতি যেন ঘরটাকে আরও উষ্ণ করে তুলেছে। 1 পায়ের দূরত্ব, আর তাতেই তার বুক ধুকপুক করছে। রওনাফ ধীরে ভারী নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে। তার চোখ দুটো ঘোলাটে, কিন্তু তাতে রয়েছে একটা অদ্ভুত শান্ত আগুন, যা সিরাতকে একই সাথে ভয় পাইয়ে দেয়, আবারও অদ্ভুতভাবে আকর্ষণ করে। রওনাফ খুব কাছে এসে থামে, এতটাই কাছে যে সিরাত তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারে। হাত দুটো পাশে নামানো, তবু সে যেন তাকেই ঘিরে রেখেছে অদৃশ্য কোনো বলয়ে। সিরাত কাপা গলায় বলে, আপনি এমন করছেন কেন? রওনাফ এক মুহূর্ত চোখ বন্ধ করে আবারও তাকায় তার দিকে ধীরে ধীরে গভীরভাবে। জানি না, তবে এইটুকু জানি শুধু যে তোমার উপস্থিতি আমার দুনিয়া থমকে দেয়। সব শব্দ হারিয়ে যায়। সে আরেকটু কাছে আসে, কিন্তু স্পর্শ করে না। শুধু তার নিঃশ্বাস শরীর থেকে আসছে, পুরুষালী শরীরের অদ্ভুত এক সুবাস, যা পারফিউম ও ঘামের মিশ্রণে তৈরি। এই সুবাস যেন সিরাতের মাঝের ভয় এবং অস্থিরতা বাড়িয়ে দেয়। আবারও পেছাতে শুরু করে। সিরাত পেছাতে পেছাতে সোজা বিছানায় পড়ে যায়। আর সেই সুযোগে রওনাফ 2 হাত দিয়ে তাকে ঘিরে বিছানায় ঝুঁকে আসে। তবু শরীরে শরীর ছোঁয় না। তাদের মাঝে রয়েছে বেশ খানিকটা দূরত্ব। তার কণ্ঠ আরও গভীর হয়। নেশালু এক ঘুর মিশ্রিত কণ্ঠে বলে, ভয় পেও না, আমি তোমাকে কখনোই তোমার ছাড়া ছুঁয়ে দেখব না। কিন্তু আজ তোমাকে খুব কাছে চাই। শুধু তোমার উষ্ণতা চাই, তোমার মাঝে হারাতে চাই। সিরাত বিগলিত স্বরে বলে, আপনি এমন কথা বলছেন কেন? আপনি তো বলেছিলেন আমাকে সময় দেবেন। তাহলে এমন আচরণের অর্থ কি? রওনাফ মৃদু হাসে, চোখ দুটো আরো নরম হয়ে যায়। কারণ তোমাকে দেখলেই আমার ভেতরের সব ঝড় থেমে আবারও পুনরায় নতুন উদ্যমে শুরু হয়। তুমি বোঝো না, তুমি আমার শান্তিও, তুমি আমার অস্থিরতাও। কেবল আজ একটু সম্মতি দাও, প্রমিস করছি একটু কষ্ট দেব না। সিরাত তার নিচে ঠোঁট কামড়ে ফেলে। তার হৃৎপিণ্ড দ্রুত ধুপধুপ করছে। রওনাফ হাত বাড়ায়, কিন্তু তার গালের উপর থেমে যায়, স্পর্শ না করে। 1 ইঞ্চি দূরে, কেবল তার উষ্ণতা। দেখেছ, তোমাকে না ছুঁয়েও আমি তোমার খুব কাছে থাকতে পারি, কারণ তোমাকে সম্মান করি। প্লিজ সোনা, আজ আর কখনো জোর করব না। সিরাতের চোখে অশ্রু চিকচিক করে, ভার নয় আবেগের। রওনাফ মুখটা আরো কাছে আনে, কণ্ঠ ফিসফিসিয়ে নিচের, ভয় পায় না কলিজা, তোমাকে ভয় দেখাতে নয়, তোমাকে অনুভব করাতে এসেছি যে তুমি আমার,
আর আমি তোমার। আজ আমি তোমার পাশে থাকতে চাই, খুব খুব কাছে থাকতে চাই, এতটাই কাছে যেখানে থাকলে তোমার নিজেকে পরিপূর্ণ মনে হবে। তোমাকে ঘুরিয়ে আনতে চাই সুখের সাগরে। যাবে আমার সাথে সেথায়, যেখানে রাত কেবল গভীর থেকে গভীর হয়, কিন্তু ভোরের আলো আর ফোটে না। সিরাত শ্বাস আটকে তাকিয়ে থাকে। রওনাফ তার উপর ভর দিয়ে নেই, শুধু দু হাত দিয়ে বিছানায় ভর দিয়ে ঝুঁকে থাকে। তার চোখে গভীর কোমলতা। শুধু একবার বলো থাকো, আমি তোমাকে এমনভাবে আগলে রাখবো যেন বাইরে পুরো পৃথিবীটাই থেমে যায়। এমনভাবে আড়াল করে নেব পৃথিবীর কোনো কলঙ্ক, কোনো দাগ তোমার শরীর স্পর্শ করতে পারবে না। রওনাফ তার দিকে আকুতি ভরা দৃষ্টিতে তাকায়। চোখে একরাশ নেশা, একরাশ উন্মাদনা, একরাশ চাওয়া, আপন মানুষটাকে নিজের করে পাওয়া আর আকুতি। সিরাত সবটাই বুঝে, সবটাই মানে। মন মস্তিষ্ক তাকে দুদিকে টানছে। মন বলে বিলীন করে দে ওই লোকটার মাঝে। মস্তিষ্ক বলে যাকে মনেই জায়গা দিতে পারলি না তাকে শরীরে জায়গা দিবি। মন মস্তিষ্কের যুদ্ধে একসময় মন জয়ী হয়। চিকচিক করা চোখে দৃষ্টি মেলায় রওনাফের সাথে। সে তার দিকেই তাকিয়েছিল। রওনাফের চোখ দুটো আজ তার কাছে খোলা বই মনে হচ্ছে, যেখানে তাকে পাওয়ার এক আকুলতা। সিরাত গলার স্বর খুঁজে পায় না, শুধু খুব ধীরে খুব আস্তে বলে, থাকুন। রওনাফের ঠোঁটে ধীর প্রশান্ত এক হাসি ফুটে ওঠে। এই তো আমার জান। সে খুব ধীরে অতিরিক্ত সতর্কতায় তার চুলে হাত রাখে। উষ্ণ, নরম, নিরাপদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার প্রতিটা ভরসা আমি আগলে রাখবো। আজ তুমি যতটা কাছে আসতে চাও, কেবল সেই সীমায় থাকবো। সিরাত একটু শান্ত হয়, চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করে। রওনাফ খুব নরম স্বরে বলে, আজ কোনো তাড়াহুড়ো নয়, ধীর স্থিরভাবে আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। ঘরের বাতাস বদলে যায়। আর সিরাত প্রথমবার অনুভব করে ভয় আর দুশ্চিন্তার ভেতরেও রওনাফের উপস্থিতি তাকে গভীর নিরাপত্তায় ঢেকে রাখছে। রওনাফ আস্তে আস্তে এগিয়ে আসে সিরাতের আরও কাছে। মন ভরে দেখে নেয় ভাষা ভাষা চোখ দুটো, যা বন্ধ, ফুলো ফুলো গালগুলো, যা রক্তিম আভা ধারণ করেছে। পাতলা ঠোঁট দুটো পাল্লা দিয়ে কাঁপছে। তার অবস্থা দেখে হালকা হাসে, মুখটা এগিয়ে আনে নাকের সাথে নাক মিশিয়ে নেয়, একটু চেপে হালকাভাবে ঠোঁটে ঠোঁট রাখে। সিরাতের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। রওনাফ আস্তে করে পিঠের নিচে হাত দিয়ে তাকে বুকের সাথে মিশিয়ে নেয়, ঠোঁটে ঠোঁট রেখে বলে, ভয় নেই জান, আমি আছি তো। ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট মিশে যায়। দুই জোড়া ঠোঁটের মাঝে ঘর্ষণ আর ঘন শ্বাসের শব্দ ঘরটাকে, মুহূর্তটাকে আরো উত্তপ্ত করে তোলে। ক্রমশই ঠোঁটের ক্রিয়া বৃদ্ধি পায়। ঠোঁট ছেড়ে নিচে নামতে শুরু করে, থামে কণ্ঠদার শেষে। টুকরো টুকরো চুমুতে ভিজে দেয় নারী দেহের কিছু অংশ। অন্যদিকে হাতের স্পর্শ গভীর হতে থাকে, কামিজ গলিয়ে তা প্রবেশ করে ভিতরে উন্মুক্ত উদরে চলে তাদের উন্মাদনা। নারী দেহ বারে বারে কেঁপে ওঠে। প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ তাকে বেসামাল করে তুলছে। পুরুষালী রুক্ষ এক হাত কোমর বেয়ে উপরে উঠতে শুরু করে, স্পর্শ করে নারী দেহের সংবেদনশীল এক অংশ। নারী দেহ ছটফটে ওঠে, দাঁতে দাঁত চেপে শুয়ে নেয় সবটা। আস্তে আস্তে সরে যায় শরীরের উপরের অংশের আবরণ, সংকুচিত হয়ে যায় সিরাত। উন্মাদ পুরুষটির নেশালু দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তার সম্পূর্ণ শরীরে। এমন দৃষ্টি দেখে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, লাইটটা অফ করে দিন না। রওনাফ তার কথায় বেশ বিরক্ত হয়। কিছু একটা ভেবে ঠোঁটে ফুটে ওঠে দুষ্টু হাসি। সিরাতের উপর থেকে সরে বিছানা থেকে নেমে লাইট অফ করে দিয়ে ফিরে আসে তার কাছে। পুনরায় সিরাতের উপরে ঝুঁকে বলে, আর কোনো কথা শুনবো না, যা হবে চুপচাপ সয়ে নেবে। যা বলার যা করার সকালে বলবে, তখন সব শুনবো। আপনি তো বলেছিলেন কোনো কথা না, হুঁশে থাকলে মানুষ অনেক কিছুই বলে। এখন আমি হুঁশ হারা, নিয়ন্ত্রণ হারা, তাই নিজের কাজের কোনো গ্যারান্টি দিতে পারছি না। সরি পাখি। সিরাত কিছু বলতে যায়, ততক্ষণে রওনাফ তার ঠোঁট দ্বারা কথা আটকে দেয়। রাত যত গভীর হয়, বেসামাল পুরুষটির উন্মাদনা বৃদ্ধি পায়। দীর্ঘশ্বাস, ঘাম, গুঙ্গানির আওয়াজে ঘর মুখরিত। সিরাতের চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে।
লোকটা নমনীয় হবে বললেও তাকে এক চুলও ছাড় দেয়নি। কিছু বলতে পারছে না, না পারছে সইতে। একটা সময় পর পুরুষ দেহটিতে ক্লান্তি নেমে আসে। ঘাম মিশ্রিত শরীরটা মিশিয়ে দেয় নারী দেহের সাথে। মাথাটা বুকে রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। নিজেকে একটু সামলে নীরবতা ভাঙে হাঁপে ওঠা গলায় বলে, সরি পাখি, 7 বছর পর তো তাই। অসভ্য লোক, সরুন। আপনি নিজের বালিশে গিয়ে ঘুমান। বিবাহিত পুরুষের সবচেয়ে শান্তির জায়গা হলো এটা। বিয়ের পর যে পুরুষ বালিশে ঘুমায় সে আসলে কোনো পুরুষই না। ভাষণ শেষ হলে সরবেন আপনি? হুম, শিমুল তোলার ওই বালিশের চেয়েও নরম তো এই বালিশটা নরম। আরে ভাই, ওয়াশরুমে যাব আমি। এত কিছুর পরেও তোমার আমাকে ভাই মনে হয়? কি করলাম সারা রাত এত পরিশ্রম করে? সব পরিশ্রম তো মাটি করে দিলে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।